হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা নার্স্ট ইকুয়েশন সংক্রান্ত প্রবলেম সলভ করেছিলাম। আজকে আমরা পড়ব থার্মোডাইনামিক্স অফ গ্যালভানিক সেল। এবার এখানে বেশ কয়েকটা ফর্মুলা আমাদেরকে জানতে হবে। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়ার্ক ডান বাই আ সেল। একটা গ্যালভানিক সেলের ওয়ার্ক ডান, কতটা সে কাজ করছে। এখন গ্যালভানিক সেল মানে সেখানে ইলেকট্রন ট্রান্সফার হবে। আমরা এর আগে শিখেছি ক্লাস 11-এ অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে, তোমরা নিশ্চয়ই শিখেছো, বা তোমরা ক্লাস 12-এ ফিজিক্স ও ইলেকট্রোস্ট্যাটিক্সে নিশ্চয়ই পড়েছো যে একটা চার্জ পার্টিকেল যদি তাকে একটা সার্টেন পোটেনশিয়াল যদি দেওয়া হয় তাহলে সে কিছুটা কাজ করে। তো সেই ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে চার্জ পার্টিকেলের চার্জ ইনটু যতটা পোটেনশিয়াল ডিফারেন্স সেখানে অ্যাপ্লাই করা হয়েছে, এই দুটোর গুণফল। তো আমরা এরকম সিম্পলি লিখি কিউ ইন্টু ভি। এখানে কিউ হচ্ছে চার্জ। এখন গ্যালভানিক সেলে কী হচ্ছে, ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। ধরা যাক একটা সার্টেন রিয়াকশানে এন মোল ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, এন মোল, ঠিক আছে। তাহলে লিখি আমরা লেট এন মোল অফ ইলেকট্রন ইজ ট্রান্সফার্ড, মানটা দেখে নিও একটু, ইন আ সেল রিয়াকশান। একটা সেল রিয়াকশানে এন মোল ইলেকট্রন ট্রান্সফার হয়েছে। এবার এক এক মোল ইলেকট্রনের চার্জ কত? 1 ফ্যারাডে। 1 মোলের চার্জ হচ্ছে 1 ফ্যারাডে, নিশ্চয়ই জানো তোমরা এটা। তাহলে যদি এন মোল ইলেকট্রন ট্রান্সফার হয় তাহলে কতটা চার্জ ট্রান্সফার হলো? এন ফ্যারাডে। দেয়ারফর অ্যামাউন্ট অফ চার্জ ট্রান্সফার্ড ইকুয়াল টু এনএফ, ঠিক আছে, এত ফ্যারাডে। আর ধরা যাক যে এই চার্জটা ট্রান্সফার হওয়ার মাধ্যমে যে সেলটা, সে একটা সার্টেন ইএমএফ তার এসছে, সেই ভ্যালুটা হচ্ছে লেট ই অ্যামাউন্ট অফ এতটা পোটেনশিয়াল ডিফারেন্স বা এতটা সেল ইএমএফ তৈরি হয়েছে, ই পরিমাণ পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়েছে। তাহলে আমরা এই ফর্মুলাতে আমরা যদি এটাকে রিপ্লেস করি তাহলে আমরা কী লিখতে পারি? দেখো, আমরা চার্জের জায়গায় কিউ এর জায়গায় কী লিখব? দেয়ারফর ওয়ার্ক ডান বাই দ্য সেল ডাব্লিউ ইকুয়াল টু, চার্জ হচ্ছে এনএফ আর কতটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়েছে, ই পরিমাণ। তাহলে এই হয়ে গেল আমাদের ফর্মুলা। এটাকে আমরা আরেকটু মডিফাই করে লিখি। অ্যাকচুয়ালি এই লাইনটাতে আমরা বক্সটা না লিখে আমরা পরের লাইনে লিখব ডাব্লিউ ইকুয়াল টু এন এফ ই। ই মানে এখানে ই সেল, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ওয়ার্কিং ফর্মুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ই সেল বের করার পরে আমাদের ই সেল আমরা নার্স্ট ইকুয়েশন থেকে বের করতে পারবো। তারপরে সেখান থেকে আমাদের বলতে হবে যে সেলটা কতটা কাজ করেছে, কতটা ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম বের করো, তখন জাস্ট এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো। আচ্ছা, এইবার দেখো, এবার এখানে আরেকটা টার্ম আমাদেরকে ডিফাইন করতে হয়, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। ম্যাক্সিমাম ওয়ার্ক ডান মানে আমরা ওটাকে ডিফাইন করি এরকমভাবে ডাব্লিউ ম্যাক্স। এবার একটা সেল ম্যাক্সিমাম কাজ কখন করতে পারবে? একদম সিম্পল ওয়েতে ভাবো, তুমি একটা ব্যাটারি কিনে এনেছো দোকান থেকে, ব্যাটারি মানে সেল, ঘড়িতে ইউজ করতে পারো ব্যাটারিটা, বা রিমোটে ইউজ করতে পারো। এখন ব্যাটারিটা সব থেকে ভালো কাজ করবে কোন সময়? একদম শুরুতে, কারণ ব্যাটারিটা যত কাজ করতে থাকবে তত ক্যাথোড এবং অ্যানোডের পোটেনশিয়াল ডিফারেন্স আস্তে আস্তে কমতে থাকবে, এবং একটা সময় যখন সমান হয়ে যাবে ডিফারেন্স, তো মানে ডিফারেন্স আর কিছু থাকবে না, তখন ব্যাটারিটা কাজ করা বন্ধ করবে। অর্থাৎ আমরা তখন বলবো যে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেল। সুতরাং ব্যাটারি সব থেকে বেশি কাজ করার ক্ষমতা তার মধ্যে কখন থাকবে? একদম শুরুতে। এবার দেখো, নার্স্ট ইকুয়েশনে আমরা জেনেছিলাম যে ই সেল ইকুয়াল টু ই নট সেল, মানে ই জিরো সেল মাইনাস সামথিং। তাহলে এই মাইনাস সামথিংটা যদি জিরো হয়ে যায় তাহলে ই সেল আর ই জিরো সেলটা কী হবে? সমান হয়ে যাবে। অর্থাৎ ই জিরো সেলটা মানে এই যে ই সেল, এটা যখন ই জিরো সেল হবে, এর বদলে যদি আমরা ই জিরো সেল লিখি তাহলে আমরা বলতে পারবো সেই সময়ে ওয়ার্ক ডানটা হচ্ছে ম্যাক্সিমাম, যেটা একদম শুরুর দিকে হবে। সুতরাং আমরা এখানে লিখবো যে ডাব্লিউ ম্যাক্স হচ্ছে এনএফ ই জিরো সেল, ঠিক আছে। অর্থাৎ স্ট্যান্ডার্ড কন্ডিশনে সিস্টেম যতটা কাজ করবে সেটাই হচ্ছে তার সব থেকে ম্যাক্সিমাম পরিমাণ কাজ আর কি। তো এই দুটো ফর্মুলা আমাদের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ।
এটা হয়ে গেল আমাদের 1 নম্বর আজকের যে ওয়ার্ক ডান বাই দ্য গ্যালভানিক সেল। আজকের আমাদের 2 নম্বর পয়েন্ট হচ্ছে gives free energy change, gives free energy change, যেটাকে আমরা কী নামে চিনি, ডেল্টা জি ফর এ সেল রিয়াকশন। ঠিক আছে, এখন গিভস ফ্রি এনার্জি আমাদেরকে কিসের পরিমাপ দেয়? গিভস ফ্রি এনার্জি চেঞ্জ হচ্ছে একটা সিস্টেম কতটা ইউজফুল ওয়ার্ক করতে পারছে তার পরিমাণ। তাহলে আমরা কি লিখব, যে ইউজফুল ওয়ার্ক ডান বাই আ সিস্টেম is measured by delta G and decrease in Gibbs free energy equal to work done, মানে useful work done by the system। এটা হচ্ছে গিভস ফ্রি এনার্জির ডেফিনিশন। তোমরা নিশ্চয়ই থার্মোডাইনামিক্সে পড়েছো ক্লাস 11-এ, আমি এটা নিয়ে আর ডিটেলড কিছু বলছি না। মোট কথা, যতটা ডেল্টা জি কমবে, ডিক্রিজ করবে, সেটা হচ্ছে ওয়ার্ক ডান। এখন কমে যাওয়া মানে আমরা কি লিখবো, মাইনাস ডেল্টা জি। সো দিস ইকুয়াল টু ওয়ার্ক ডান মানে ডাব্লু। তাহলে আমরা একটু আগে ফর্মুলা লিখেছিলাম ডাব্লু ইকুয়াল টু মাইনাস ডাব্লু ইকুয়াল টু এনএফ ই সেল ছিল। তাহলে আমাদের ডেল্টা জি ইকুয়াল টু কী হয়ে যাবে, মাইনাস এনএফ ই সেল হয়ে যাবে না? ডাব্লুর জায়গায় এনএফ ই সেল লিখলাম, মাইনাস সাইনটা দেখে চলে দিকে আনলাম, যাতে করে আমরা ডেল্টা জির একটা ওয়ার্কিং ফর্মুলা পাই। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমাদের ডেল্টা জির ফর্মুলা। আবারও যদি স্ট্যান্ডার্ড কন্ডিশন হয়, তাহলে গিভস ফ্রি এনার্জি চেঞ্জটাকে আমরা লিখবো স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি চেঞ্জ, অর্থাৎ ডেল্টা জি নট বা ডেল্টা জি জিরো। সেক্ষেত্রে আমরা একটা ফর্মুলা এরকমও পাবো, যে ডেল্টা জি নট ইকুয়াল টু মাইনাস এনএফ ই নট সেল। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে আমাদের গিভস ফ্রি এনার্জি বের করার জন্য ফর্মুলা। ঠিক আছে, খুব তাড়াতাড়ি এগুলো নোট ডাউন করো। নেক্সট আমরা পড়বো থার্ড পয়েন্ট হচ্ছে আমাদের আচ্ছা, গিভস ফ্রি এনার্জি হচ্ছে এমন একটা থার্মোডাইনামিক প্যারামিটার যেটা কোনো একটা রিয়াকশানের স্পন্টেনিটি অর্থাৎ স্বতঃস্ফূর্ততা সেইটাকে ডিসাইড করে। একটা পার্টিকুলার প্রসেস সেইটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা, স্পন্টেনিয়াসলি ঘটবে কিনা, সেইটা আমরা মেজার করি কী দিয়ে, ডেল্টা জি দিয়ে। আমরা কি জানি যে একটা প্রসেস যদি স্পন্টেনিয়াস হয়, সেক্ষেত্রে আমরা জানি যে ডেল্টা জি লেস দেন জিরো হয়, অর্থাৎ নেগেটিভ হয়। যদি একটা প্রসেস ইকুইলিব্রিয়ামে থাকে তখন ডেল্টা জিটা জিরো হয়। আর যদি কোনো প্রসেস নন স্পন্টেনিয়াস হয়, সেক্ষেত্রে ডেল্টা জি গ্রেটার দেন জিরো হয়। এগুলো আমরা অলরেডি ক্লাস 11-এ জেনেছি। এখন দেখো, এটার সঙ্গে যদি আমরা রিলেট করি আমাদের সেল পোটেনশিয়ালকে, তাহলে আমরা লিখতে পারবো কি, মাইনাস এনএফ ই সেল, এটা লেস দেন জিরো। আর তাই যদি হয় তাহলে ই সেল গ্রেটার দেন জিরো হতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের স্পন্টেনিটির কন্ডিশান হচ্ছে ই সেলকে অবশ্যই পজিটিভ হতে হবে। ভেরি ভেরি কেয়ারফুলি এটা শুনবে এবং এটা মনে রাখবে, ই সেল মাস্ট বি পজিটিভ। আমরা এর আগে একবার এরকম বলছিলাম যে ই নট সেল মানে ই জিরো সেলটাকে পজিটিভ হতে হয় যদি সেল রিয়াকশানটা হতে হয়। এখন সেইটা ছিল স্ট্যান্ডার্ড কন্ডিশন। স্ট্যান্ডার্ড কন্ডিশনে অবশ্যই ই সেলটা ই নট সেল হয়ে যাবে, যেটা আমরা আগে শিখেছি যে ক্যাথোডের ই নট সেল বেশি হতে হয় অ্যানোডের তুলনায়। এইবার যখন কন্ডিশনটা স্ট্যান্ডার্ড থাকবে না, তোমার যারা থাকবে আয়নসগুলো তাদের কনসেন্ট্রেশন বা যদি গ্যাস হয় তাদের প্রেশার যদি দেওয়া থাকে এবং সেগুলো যদি নট ইকুয়াল টু 1 মোলার বা নট ইকুয়াল টু 1 ATM হয় বা 1 বার হয়, অন্য কোনো ভ্যালু যদি হয়, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু স্পন্টেনিটি আমরা যদি বের করতে চাই, তাহলে কিন্তু বলতে হবে যে আমাদের ই সেলটাকে দেখতে হবে যে ওটা পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে। অনেক সময় আমরা ই জিরো সেল বের করে যদি দেখি যে পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে বলে দিই হ্যাঁ রিয়াকশন স্পন্টেনিয়াস। সেইটা বলা যাবে না, সেটা বললে ভুল হয়ে যাবে। অনেক সময় আমরা প্রবলেম সলভ করার সময় দেখবো ব্যাপারটা কী হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কী পেতে পারবো, যে ই সেল, এখানে তাহলে
ই সেল ইকুয়াল টু 0 হবে ইকুইলিব্রিয়ামে, আর এখান থেকে আমরা পাবো ই সেল লেস দ্যান 0। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আমি একটু আগে যা বললাম যে ম্যাক্সিমাম কখন হবে ই সেলটা একদম শুরুতে, তখন আমরা ওটাকে ইনট সেল বলছিলাম, তাই জন্য ডাব্লু ম্যাক্স ইকুয়াল টু এনএফ ইনট সেল হচ্ছিল। এইবার দেখো যত সময় এগোবে ই সেলের ভ্যালু আস্তে আস্তে কমবে, ই সেলের ভ্যালু পজিটিভ থেকে আস্তে আস্তে কমতে 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 যখন 0 হয়ে গেল তখন ব্যাটারি বা সেল তার কার্যকারিতা হারাবে, আমরা বলবো সিস্টেম তখন ইকুইলিব্রিয়ামে এসে পৌঁছলো। এরপর কিন্তু ওটা নেগেটিভ হবে না, মানে ওখানেই ও শেষ। যদি আমরা বাই ক্যালকুলেশন দেখি কোনো সেলের কোনো গ্যালভানিক সেলের জন্য ই সেলটা নেগেটিভ আসছে, তার মানে হচ্ছে ওই রিয়াকশানটা সেল রিয়াকশান ওখানে হবে না, ঠিক আছে। তো মোট কথা হচ্ছে ই সেলের ভ্যালু একটা পজিটিভ ভ্যালু থেকে কমতে কমতে 0 হতে পারে, আর ন্যাচারালি ডেল্টা জি যখন সেলটা রিয়াকশান করতে থাকবে তখন ডেল্টা জির ভ্যালু নেগেটিভ থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে এবং বৃদ্ধি পেতে পেতে একটা সময় এসে 0 হয়ে যাবে, অর্থাৎ সিস্টেম ইকুইলিব্রিয়ামে এসে পৌঁছে গেল, ঠিক আছে। তো এই হচ্ছে স্পন্টেনিটির শর্ত। এইবার থার্ড আরেকটা জিনিস আমাদেরকে জেনে নিতে হবে এখানে, সেটা হচ্ছে সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অর্থাৎ কে ইকিউ লিখলাম, ঠিক আছে। দেখো নার্নস্ট ইকুয়েশন থেকে আমরা কি জানলাম, ই সেল ইকুয়াল টু ইনট সেল মাইনাস 0.06/n log of প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট, মানে ওদের কনসেন্ট্রেশন, সেটাকে আমরা কি জানি, কিউ নামে চিনি। কিউ হচ্ছে রিয়াকশান কোশেন্ট। তাহলে আমরা এখানে সাইডে লিখে দিই যে কিউ ইকুয়াল টু রিয়াকশান কোশেন্ট ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট। এইবার এটা তোমরা নিশ্চয়ই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে ক্লাস 11-এ পড়েছো, যে একটা রিয়াকশান হচ্ছে সেখানে প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন, এই যে রেশিওটা, এই রেশিওটাকেই আমরা রিয়াকশান কোশেন্ট বলি। রিয়াকশান কোশেন্ট নামটা আমরা দিই তখনই যখন সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকে না, ঠিক আছে। এনি আদার কন্ডিশন দেন ইকুইলিব্রিয়াম, তখন আমরা নামটা দিই রিয়াকশান কোশেন্ট। কিন্তু যখন সিস্টেম ইকুইলিব্রিয়ামে পৌঁছে যায় তখন কিউটাই পাল্টে হয়ে যায় কে ই কিউ, অর্থাৎ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তাহলে আমরা লিখবো যে অ্যাট ইকুইলিব্রিয়াম কিউ বিকামস কে ই কিউ অ্যান্ড অলসো ই সেল বিকামস বিকামস 0। একটু আগে আমরা দেখলাম যে ইকুইলিব্রিয়াম যখন পৌঁছে তখন ই সেলটা 0 হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে কি লিখবো, যে এটা 0 হয়ে গেল, তাহলে এটা যদি এদিকে আসে তাহলে এটা প্লাস হয়ে গেল, তাহলে E0 সেল ইকুয়াল টু 0.06/n log কে হয়ে গেল এবার। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি, দেখো log k ইকুয়াল টু n E0 সেল ডিভাইডেড বাই 0.06। তো এইটা হচ্ছে আমাদের সেই ইম্পর্টেন্ট ফর্মুলা যেটা কাজে লাগিয়ে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করব। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিন্তু লগ কে নয়, শুধু কে। তাহলে লগ কের ভ্যালু বের করে সেখান থেকে আমাকে কেতে নিয়ে যেতে হবে, ঠিক আছে। কেতে যদি নিয়ে যায় তাহলে কী হবে, কেতে নিয়ে গেলে তাহলে কে ই কিউ এর ভ্যালু কী হবে, লগ কে যদি এক্স হয় তাহলে কে ইকুয়াল টু 10⁻x, কারণ এখানে লগের বেসে কত আছে, 10 আছে। তাহলে 10⁻, এই পুরো জিনিসটা n E0 সেল বাই 0.06। তো এই হচ্ছে আমাদের ফর্মুলা। কিন্তু এই ফর্মুলাটা আমরা মনে রাখবো না, আমরা এটাই মনে রাখবো, কারণ লগকে আমাদেরকে আগে বের করে নিতেই হবে ক্যালকুলেশন করতে গেলে, তারপরে এইসব করতে হবে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আজকের লেকচারের ফার্স্ট পার্টের থিওরিটিক্যাল অংশ, এখানেই শেষ। এরপর আমরা কিছু প্রবলেম দেখব। দেখো একটাই অঙ্ক লিখেছি, রাইট দ্য সেল রিপ্রেজেন্টেশন অফ দ্য ফলোয়িং রিয়াকশন। একটা রিয়াকশন দিয়েছে, এর সেল রিপ্রেজেন্টেশন লিখতে বলেছে। তো দেখো Mg থেকে Mg2+ হচ্ছে, সুতরাং এটা অ্যানোড অক্সিডেশন, তাহলে Mg সলিড আর Mg2+ অ্যাকুয়াস, এটা হচ্ছে আমার অ্যানোড, এটা 0.1 মোলার। আর এদিকে আছে Ag+ অ্যাকুয়াস, Ag+ হচ্ছে 0.001 মোলার, আর Ag সলিড। এটা হয়ে গেল ক্যাথোড। তো এইটা হয়ে গেল আমাদের সেল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। এইবার বলছে W ম্যাক্স
এসব ক্যালকুলেট করো। তাহলে ডাব্লুর জন্য কী লাগবে, এনএফ ই সেল, তাহলে ই সেল ক্যালকুলেট করতে হবে সবার আগে। ই সেল ক্যালকুলেট করার আগে আমাদেরকে ই0 সেল ক্যালকুলেট করতে হবে। তাহলে ই0 সেল ইকুয়াল টু ই0 ক্যাথোড মাইনাস ই0 অ্যানোড। আচ্ছা, এখানে ভ্যালুগুলো দেয়নি, ভ্যালুগুলো দেওয়া উচিত অ্যাকচুয়ালি। এটা মানে সিলভারের 0.8 হয়, আর এটার হয় মাইনাস 2.4 মতো, এক্স্যাক্টলি মনে পড়ছে না, 2.37 বা 38 এরকম কিছু একটা হবে। 2.4ই আমি লিখছি আপাতত। তাহলে এটা কত হচ্ছে দেখো, তাহলে প্লাস করে দেবো, তাহলে 3.2, তাই তো, 3.2 ভোল্ট হয়ে গেল। ই0 সেল পজিটিভ। এইবার দেখো লাস্টে এখানে একটা লেখা আছে যে কমেন্ট অন দ্য স্পন্টেনিটি অফ দ্য সেল রিয়াকশন। ই0 সেল থেকে কিন্তু আমি ই0 সেল পজিটিভ, তাই রিয়াকশনটা স্পন্টেনিয়াস এইরকম সিদ্ধান্ত নিতে পারবো না। কেন পারবো না? কারণ কনসেন্ট্রেশনগুলো আলাদা আলাদা আছে। এইগুলো যদি স্ট্যান্ডার্ড কন্ডিশন হতো 1 মোলার, তাহলে আমরা বলতাম যে হ্যাঁ ই0 সেল পজিটিভ, সুতরাং রিয়াকশন স্পন্টেনিয়াস। এক্ষেত্রে আমাদের ই সেল থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে বা ইএমএফ বের করে সিদ্ধান্ত নিতে হবে। যাই হোক, তাহলে আমরা অ্যাকচুয়ালি এইগুলো পেয়ে যাবো, ডেল্টা জি পেয়ে যাবো। ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস এনএফ ই0 না, ই0 সেল না, তাহলে মাইনাস এন কত এখানে? আচ্ছা, এন জানতে গেলে রিয়াকশান জানতে হবে এখানে। এবার রিয়াকশান জেনে কটা ইলেকট্রন এখানে লস হচ্ছে, কটা ইলেকট্রন এখানে গেইন হচ্ছে, সেইটা আমরা করতে পারি। কিন্তু আমরা রিয়াকশান লিখবো না, আমরা একটা শর্টকাট নেব। শর্টকাটটা কি দেখো, এখানে দুটো ইলেকট্রন ট্রান্সফার হবে আর এখানে একটা ইলেকট্রন ট্রান্সফার হবে। যদি দেখা যায় যে নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার যেটা হচ্ছে দুটো একটা, বড় সংখ্যাটা ছোটো সংখ্যাটার মাল্টিপল বা গুণিতক, তখন বড় সংখ্যাটাই হবে এন, ঠিক আছে? আর যদি এখানে এরকম হতো যে এই দুটো সংখ্যা একটা অন্যটার গুণিতক নয়, সাপোজ এখানে দুটো ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, এখানে এমন একটা সিস্টেম আছে যেখানে 3টে ইলেকট্রন ট্রান্সফার হয়, 3টে, তাহলে 2 আর 3, তখন ওই দুটোর এলসিএম বা লসাগু নিয়ে যাবো, তাহলে 6 হয়ে যাবে। তখন 6 হয়ে যাবে আমাদের নাম্বার অফ ইলেকট্রন। এই ট্রিকটা মনে রাখতে হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এখানে এন হচ্ছে আমাদের কত, 2, হ্যাঁ। তাহলে 2 × 96,500 কুলম্ব হয় 1 ফ্যারাডের ভ্যালু, আর 3.2 এত জুল, ঠিক আছে, এসআই ইউনিট। এটা ক্যালকুলেট করলেই হয়ে যাবে। তো দেখো কত হচ্ছে, ক্যালকুলেট করার চেষ্টা করি একটু আমরা। তাহলে এটা 6.4 লিখি, অ্যাকচুয়ালি 64 লিখি, আর এটাকে এইটা লিখি 9650, তাহলেই হয়ে যাবে। তাই এবার গুণটা করে নিতে হবে সাইডে, গুণটা করে নিতে হবে, মানে 9650, আচ্ছা গুণটা করেই দিই, 965 আর 64 কত হচ্ছে, 38 57, একটা জিরো ছিল পাশে। তাহলে এই হচ্ছে ভ্যালু আমার, এত জুল মানে হচ্ছে 1 2 3 4 61.76 কিলোজুল। এই হয়ে গেল আমাদের ডেল্টা জি, মোল ইনভার্স অবশ্যই, কিলোজুল পার মোল। আচ্ছা, এইবার দেখো ডেল্টা জি হয়ে গেল, এটা ডেল্টা জি জিরো, রাদার ডেল্টা জি জিরো বের করে ফেললাম। আর কি ছিল, ডাব্লু ম্যাক্স বের করার ছিল। ডাব্লু ম্যাক্স মানে হচ্ছে এনএফ ই0 সেল, ঠিক আছে? তাহলে এইটার জাস্ট অপোজিট, তার মানে আচ্ছা ভুলটা যেটা করেছি, এখানে একটা মাইনাস সাইন ছিল, এটা মাইনাস হবে আর এটা প্লাস হবে, 61.76 কিলোজুল, ঠিক আছে? ডাব্লু ম্যাক্স হয়ে গেল আর ডেল্টা জি জিরো হয়ে গেল। এবার ডাব্লু আর ডেল্টা জি বের করতে গেলে ই সেল বের করতে হবে। ই সেল বের করার সিস্টেম কি, আবারও আমরা দুটো মেথড শিখেছিলাম। একটা নর্মাল মেথড যেখানে দুটো ইকুয়েশন লিখে ব্যালেন্স করে ফাইনাল সেল রিয়াকশন লিখে নানস্ট ইকুয়েশন করতে হবে, অথবা দুটো যদি আমি আলাদা আলাদা করে করি, ঠিক আছে? আমি আপাতত আলাদা করেই করছি, ঠিক আছে? তাহলে ই অফ ক্যাথোড কত হবে দেখো, 0.8 মাইনাস 0.06/2 লগ অফ 1/0.001 মানে 10⁻³ না, 1/10⁻³ মানে 10⁻³ আর 10⁻³ এখানে চলে আসবে, তাহলে মাইনাস 0.06 × 3/2, ঠিক আছে? 0.03 মানে এটা 0.09 হয়ে গেল,
তাহলে 0.8 থেকে 0.09, 0.71, এটা গেল ক্যাথোড। আর অ্যানোড কত হচ্ছে দেখো, অ্যানোড 2.4 নিয়েছিলাম, তাহলে -2.4 মাইনাস 0.06/2 লগ অফ, এটা 1/10⁻⁻1 মানে লগ 10 অ্যাকচুয়ালি। তাহলে 2.4 মাইনাস 0.03, তাহলে -2.43। সুতরাং ইসেল কত? তোমরা চাইলে কিন্তু নর্মাল মেথডেও যেতে পারো, যেটা তোমাদের তাড়াতাড়ি হয় বলে মনে হয়। তাহলে -2.43 এত ভোল্ট হচ্ছে, তাহলে 4 এত ভোল্ট, তাই তো? এটা হয়ে গেলো ইসেল। ইসেল যদি পেয়ে যাই তাহলে আবার আমরা কি পেয়ে যাবো, ডাব্লিউ পেয়ে যাবো। তাহলে ডাব্লিউ কত? এনএফ ইসেল। তাহলে আবারও 2 × 96500 ইন্টু 3.14। দেখো এটা 3.2 ছিল, এটা 3.14 হয়েছে, তার মানে এর থেকে সামান্য নিউমেরিক্যাল ভ্যালুটা কী হবে, কম আসবে। তাহলে -60 অ্যারাউন্ড কিছু একটা হবে, -60 কিলোজুল মতো হবে। ঠিক আছে, আমি আর হিসাব করছি না এখন। আর যদি ডেল্টা জি হয়, ও মাইনাস কেন হবে, এটা প্লাস হবে। ডেল্টা জি হলে -60 কিলোজুল মতো হবে অ্যারাউন্ড। ঠিক আছে, ডেল্টা জি এটা হয়ে গেল। হ্যাঁ, তাহলে এই চারটে আমাদের বের করতে বলেছে। এইবার আমরা আসছি ওই কমেন্ট অন স্পন্টেনিটি। এবার ইসেল যেহেতু পজিটিভ, তাই আমরা বলবো যে সেল রিয়াকশান স্পন্টেনিয়াস। ঠিক আছে, E0 সেল পজিটিভ বলে স্পন্টেনিয়াস নয়, ইসেল পজিটিভ বলে স্পন্টেনিয়াস। তাহলে আমরা ফাইনালি এখানটা লিখে দিই যে তাহলে কনক্লুশন হচ্ছে আমাদের, কনক্লুশন হচ্ছে সিন্স ইসেল গ্রেটার দ্যান 0, তাহলে সেল রিয়াকশান ইজ স্পন্টেনিয়াস। ঠিক আছে, এই যে ডেল্টা জি কে, আচ্ছা আরেকটা ছিল কে ইকুইলিব্রিয়াম বের করার ছিল, ওইটা ভুলে গেছি। হ্যাঁ, এইখানে এইরকমই অঙ্ক আছে, মানে এর আর কোনো ভ্যারাইটি নেই, এই একই ধরনের, খালি ফর্মুলায় ভ্যালু বসাও আর ঠিকঠাক করে ক্যালকুলেট করো, দ্যাটস ইট। আচ্ছা, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ফর্মুলা ছিল লগ ইকুইলিব্রিয়াম, লগ কে ইকুয়াল টু এন E0 সেল 0.06, তাহলে 2, 3.2, 0.06, 06 মানে এটা 100 হয়ে গেল, এটা 3 হয়ে গেল, 1.06 হয়ে গেল, তার মানে 106 হয়ে গেল লগ কে ইকুয়াল টু, তাহলে কে ইকুইলিব্রিয়াম ইকুয়াল টু 10⁻106। ঠিক আছে, এরকম আরও দু একটা অঙ্ক দেখি আমরা। দেখো দুটো প্রবলেম লিখেছি, 2 আর 3। আমি না 3-এর অঙ্কটা আগে বলছি, কারণ এই অঙ্কটা একটু ছোটো, তাড়াতাড়ি হয়ে যাবে। 2-এরটা একটু পরে বলছি। দুটো রিয়াকশান দিয়েছে, এ থেকে বি তৈরি হচ্ছে আর 2A থেকে 2B তৈরি হচ্ছে, মানে একই রিয়াকশান, খালি রিয়াকশান কোএফিসিয়েন্টগুলো আলাদা, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টগুলো। এবার বলছে যে এই প্রথমটার ক্ষেত্রে E0 সেলের ভ্যালু x, ডেল্টা জির ভ্যালু y এবং ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু z, পরেরগুলোতে x ড্যাশ y ড্যাশ z ড্যাশ। এবার বলছে ফাইন্ড রিলেশন বিটুইন x অ্যান্ড x ড্যাশ, y অ্যান্ড y ড্যাশ, z অ্যান্ড z ড্যাশ। এবার রিলেশান কী হবে দেখো, প্রথম কথা হচ্ছে যে E0 সেল, আমি নিশ্চয়ই এর আগে কখনো বলেছি, এটা হচ্ছে একটা ইনটেনসিভ প্রপার্টি। ইনটেনসিভ প্রপার্টি কারা? যারা হচ্ছে মাস ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, অর্থাৎ রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্টের মাসের উপর ডিপেন্ড করবে না। নিশ্চয়ই এর থেকে 2A এর মাস বেশি বা বি থেকে 2B এর মাস বেশি। মাস ইন্ডিপেন্ডেন্ট মানে তারা হচ্ছে ইনটেনসিভ। অর্থাৎ যদি এক্ষেত্রে x হয়, এক্ষেত্রে x ড্যাশ হয়, তাহলে আমরা বলতেই পারি যে x আর x ড্যাশ এই দুটো হচ্ছে সমান। অর্থাৎ যেহেতু E0 সেল ইনটেনসিভ প্রপার্টি, সেটা মাস ইন্ডিপেন্ডেন্ট, মাসের উপর ডিপেন্ড করে না, সুতরাং স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট যা খুশি হোক না কেন, E0 সেলের ভ্যালু কখনোই পাল্টাবে না। তো x আর x ড্যাশ সমান। কিন্তু ডেল্টা জিটা হচ্ছে একটা এক্সটেন্সিভ প্রপার্টি। ঠিক আছে, ডেল্টা জি ইজ অ্যান এক্সটেন্সিভ প্রপার্টি। এক্সটেন্সিভ মানে কি? এক্সটেন্সিভ মানে মাস ডিপেন্ডেন্ট। তো মাস ডিপেন্ডেন্ট যদি হয় তাহলে এই দুই ক্ষেত্রে ডেল্টা জির ভ্যালু আলাদা হবে, যেহেতু ডাবল হয়ে গেছে কোএফিসিয়েন্ট,
তাহলে ওয়াই ড্যাশের ভ্যালুও ওয়াই এর থেকে ডাবল হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে ওয়াই ড্যাশ ইকুয়াল টু 2y। বোঝা গেল? আচ্ছা, এইবার পড়ে থাকলো আমাদের জেড আর জেড ড্যাশ মানে কে ইকুইলিব্রিয়াম এর ভ্যালু। তো দেখো কি করতে পারি আমরা। কে ইকুইলিব্রিয়াম প্রথমটার ক্ষেত্রে কে এর ভ্যালু কত হবে? কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট, এইটার ভ্যালু হচ্ছে কত? জেড। আর দ্বিতীয়টার ক্ষেত্রে কে ইকুইলিব্রিয়ামের ভ্যালু কত? বি তার স্কোয়ার আর এ তার স্কোয়ার, কারণ এই কোএফিসিয়েন্টগুলো পাওয়ারে চলে যায়। তাহলে এটার ভ্যালু কত? এটার ভ্যালু অ্যাকচুয়ালি হচ্ছে, ওরা বলছে জেড ড্যাশ। এবার এটা অ্যাকচুয়ালি এর ডবল না, মানে বি বাই এ, ঠিক আছে, এটা ডাবল তো হয়ে গেল না জেড ড্যাশটা। তাহলে জেড ড্যাশ ইকুয়াল টু কত হয়ে গেল? জেড এর স্কোয়ার। তাহলে জেড ড্যাশ ইকুয়াল টু জেড এর স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে খুব ভালো একটা আমরা কনক্লুশন রাখতে পারি মনে রাখলে এটা খুব সুবিধা হয়, আর পরবর্তীকালে এইসব ক্যালকুলেশন করতে হবে না। যদি এরকম কোনো রিয়াকশন দেওয়া থাকে ডাইরেক্ট এখানে কোএফিসিয়েন্টটা ডাবল হচ্ছে, ট্রিপল হচ্ছে বা যা খুশি হচ্ছে, মানে একটা সার্টেন রেশিওতে বাড়ছে, তাহলে ইনট সেল সেম থাকবে, পাল্টাবে না। ডেল্টা জি যে হারে বাড়ছে সেই হারে ডেল্টা জিটাও বেড়ে যাবে। এটা যদি 3a 3b থাকতো তাহলে ডেল্টা জিটাও প্রথমটার তুলনায় 3 গুণ হতো। আর কে ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে এটা পাওয়ারে চলে যাবে। যদি কোএফিসিয়েন্ট দ্বিগুণ হয় তাহলে আগের তুলনায় কে ইকুইলিব্রিয়ামের ভ্যালু তার স্কোয়ার হয়ে যাবে। যদি এটা 3 গুণ হয় তাহলে তার কিউব হয়ে যাবে। ঠিক আছে, এইটা মনে রাখবে, তাহলে কিন্তু অনেক পরবর্তীকালে সোজা হয়ে যাবে ব্যাপারটা। দুই রঙ করে দাও। একটা সেল দিয়েছে আবার এরকম, E0 দিয়েছে ক্যাথোড অ্যানোড, ক্যালকুলেট ডাব্লিউ ম্যাক্স, ডেল্টা জি জিরো অ্যান্ড কে ইকুইলিব্রিয়াম। প্রথম কাজ হচ্ছে আমাদের কি দেখা, E0 ভ্যালুগুলো রিডাকশান পোটেনশিয়াল আছে না অক্সিডেশন। এইটা রিডাকশান হচ্ছে এসআরপি ভ্যালু, এইটা দেখো অক্সিডেশন হচ্ছে, বি থেকে B3+ মানে অক্সিডেশন। সুতরাং এইটাকে আমাকে ইমিডিয়েট চেঞ্জ করতে হবে। তাহলে E0 B3+B দিস ইকুয়াল টু প্লাস 0.42। এই চেঞ্জটা সবার আগে না করে নিলে সবই যা করবো এরপর সবই ভুল হবে। তাহলে এইবার আমরা প্রথমে কি বের করতে পারি? E0 সেল। E0 সেল মানে E0 ক্যাথোড মাইনাস, ক্যাথোড তো ওটাই হবে না, ডান দিকে আছে, মাইনাস আছে প্লাস 1 2, তাহলে 0.54 ভোল্ট। কী বের করতে বলেছে দেখো, কী বের করতে বলেছে? ডাব্লিউ ম্যাক্স মানে কি? ডাব্লিউ ম্যাক্স মানে হচ্ছে NF, E0 সেল না, তাহলে এবার এন কত হবে দেখো। এই যে আমি একটু আগে বলছিলাম, যখন আমরা দেখবো যে এই চার্জটা আলাদা আলাদা তখন এদের LCM নিতে হবে। তাহলে 2 আর 3 এর LCM কত? 6, 2 × 3। আর যদি এটা একটা অন্যটার মাল্টিপল হতো তখন বড়টাকে নিতাম, বড় সংখ্যাটাকে নিতাম, যেটা আমরা আগেরটাই করেছি। তাহলে দিস ইকুয়াল টু 6 × 96,500 ইন্টু 0.54 কত হচ্ছে দেখো, 6 2 32 মানে 3.96,500। আমরা এটাকে এরকম লিখতে পারি 324,965। এবার কী করবো? এত বড় গুণ করবো, আমাদের একটা অ্যাপ্রক্সিমেশন আসতেই হবে। তো আমরা 324টাকে একটু কমিয়ে 320 ধরি, আর এটাকে 970 ধরি বাড়িয়ে, তাহলে মোটামুটি একটা ব্যালেন্স হলো। তাহলে এইবার যদি আমি এই গুণটা করি এখানে, তাহলে কত হবে? খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 4 1 দুটো শূন্য আছে আর ওইদিকে, এত হয়ে গেল জুল, তাই তো? ডাব্লিউ ম্যাক্স এত জুলে আসবে, তাহলে কিলো জুলে আনতে গেলে 1 2 3 310.4 কিলো জুল। এইটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, 310-এর কাছাকাছি কিছু একটা ভ্যালু আসবে। আর কি করতে হবে? ডেল্টা জি জিরোটা জাস্ট নেগেটিভ নিয়ে নাও, তাহলে হয়ে যাবে ডেল্টা জি জিরো মানে হচ্ছে মাইনাস NFE0, তাহলে মাইনাস অফ হয়ে যাবে, আমরা লিখছি না, আচ্ছা লিখেই দিই উপরে, ডেল্টা জি মাইনাস NFE0 সেল, তাহলে মাইনাস 310.4 কিলো জুল ডেল্টা জি জিরো, এটা হয়ে গেল। আর কে ইকুইলিব্রিয়াম বের করতে হবে। কে ইকুইলিব্রিয়াম ভ্যালু কি? মানে লগ দিয়ে করি আমরা আগে। লগ কে মানে হচ্ছে NE0 কত? 0.54,
এন E0 বাই 0.06, তাহলে এটা হয়ে গেল একদম 0.01, তার মানে এটা হয়ে গেল কত ভ্যালু হচ্ছে, হ্যাঁ 540 না 540 না 54, হ্যাঁ তাহলে কে ইকুইলিব্রিয়ামের ভ্যালু কত হয়ে গেল 10⁻54। ঠিক আছে, দেখো এই হচ্ছে আমাদের এই পার্টের প্রবলেম এরকমই, এর থেকে আর বেশি কিছু অন্য রকমের আসে না। আমরা এবার একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। পরবর্তী টপিক দেখো, ডিটারমিনেশন অফ E0 রেট মানে SRP ভ্যালু, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অফ আ হাফ সেল অবটেইনড বাই কম্বিনেশন অফ 2 or more হাফ সেলস। দুটো বা তার বেশি হাফ সেল জুড়ে গিয়ে বা মানে কম্বাইন করে আর কি, যোগ বিয়োগ করে যদি আর একটা নতুন হাফ সেল পাওয়া যায়, তাহলে সেই হাফ সেলটার SRP ভ্যালু আমরা কী করে ক্যালকুলেট করব। আমরা সরাসরি একটা এক্সাম্পল দেখি। ধরো কপার 2+, কিউপ্রিকটা একটা ইলেকট্রন নিয়ে কিউ প্লাস আয়নে পরিণত হতে পারে। এবার এই রিয়াকশানের জন্য E0 Cu2+Cu+, এইটা হবে তো রিডাকশানের মানে SRPর সিম্বল। সো দিস ইকুয়াল টু E0 1 ধরলাম আমরা। আবার এই যে Cu+ তৈরি হলো, সে আবার আরেকটা ইলেকট্রন নিয়ে Cu সলিডে পরিণত হলো। এই পার্টিকুলার ইকুয়েশনটার জন্য E0 Cu+Cu এর ভ্যালু আমরা ধরছি E0 2। এইবার এই দুটো হাফ সেল, নিশ্চয়ই এই দুটো হাফ সেলকে কম্বাইন করছি, আমি এক্ষেত্রে যোগ করছি। কম্বিনেশন মানে এক্ষেত্রে কিন্তু হয় এদেরকে যোগ করব অথবা এদেরকে বিয়োগ করব। যোগ যদি করি, যদি অ্যাডিশন করি, তাহলে দেখো Cu2+ আর Cu2+ এদিকে আউট হয়ে গেল। তাহলে ফাইনালি পড়ে থাকলো কি Cu2+ প্লাস এই যে দুটো ইলেকট্রন আর Cu সলিড। তাহলে এই যে নতুন যে রিয়াকশানটা পাওয়া গেল, এটাও একটা হাফ সেল রিয়াকশান, Cu2+ থেকে Cu তৈরি হচ্ছে। তাহলে এইটার যদি E0 Cu2+Cu, এইটাকে আমরা যদি E0 3 বলি, তাহলে E0 3-র ভ্যালু, সাপোজ এই E0 1 আর E0 2 দেওয়া আছে, সাপোজ এটা 0.5 ভোল্ট, এটা 0.4 ভোল্ট, তাহলে এর ভ্যালু কত হবে? তাহলে এর ভ্যালু কি এরকম হবে যে E0 3 ইকুয়াল টু E0 1 প্লাস E0 2, এটা হবে নিশ্চয়ই। যদি আমরা ভাবি যে এটা হবে, তাহলে দিস ইজ অ্যাবসলিউটলি রং। কেন রং? আমরা তো এর আগেও এরকম করছিলাম। এর আগে আমরা করছিলাম না যে ক্যাথোডের যা E0 ভ্যালু প্লাস অ্যানোডের যা E0 ভ্যালু প্লাস বা মাইনাস করে একটা এক্সাম্পল, ফর্মুলাটা আমি আর একবার লিখি, তাহলে তোমাদের সুবিধা হবে। আমরা এরকম করছিলাম না যে E0 সেল ইকুয়াল টু E0 যদি রিডাকশান হয় ক্যাথোড মাইনাস E0 রিডাকশান অফ অ্যানোড। আর আমরা এটাকে বলেছিলাম যে আরও অন্যভাবে ব্যবহার, মানে ফর্মুলাটাকে লেখা যায়, আমরা হিসাব করার সময় এই ফর্মুলাটা ব্যবহার করি, কিন্তু এরকমও তো লেখা যায় যে ক্যাথোড প্লাস করলে এটা অক্সিডেশন পোটেনশিয়াল হয়ে যাবে, এটাও করা যায়। মোটমাট পোটেনশিয়াল ভ্যালু যোগ করা যায়, বিয়োগ করা যায়। আমরা আগে করেছি, কখন করেছি? যখন আমরা সেল পোটেনশিয়াল বের করেছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পার্টিকুলার শব্দটা। যখন আমরা সেল পোটেনশিয়াল বের করি, তখন আমরা এদেরকে যোগ করতে পারি, ঠিক আছে? কিন্তু এইখানে আমি যখন এই দুটো রিয়াকশানকে যোগ করলাম, আমি যে রিয়াকশানটা পেলাম সেটা কিন্তু কোনো সেল রিয়াকশান নয়, এটা একটা ইলেকট্রোড রিয়াকশান, এটা একটা হাফ সেল, ঠিক আছে? এটা একটা হাফ সেল। কেন, কী করে চিনবো হাফ সেল? কারণ হাফ সেল হলে ইলেকট্রন থাকবে, হয় এদিকে থাকবে অথবা ওদিকে থাকবে, ইলেকট্রন থাকবে। যখন আমরা ফুল কমপ্লিট সেল রিয়াকশন যখন লিখতাম, সেখানে ইলেকট্রন মানে অ্যানোডে যেটা ইলেকট্রন লস হচ্ছে যতটা, ক্যাথোডে ততগুলোই ইলেকট্রন গেইন হচ্ছে, এবং সেটা ফাইনালি আমরা ইকুয়েশন থেকে কেটে দিতাম। কারণ ইলেকট্রন লস আর ইলেকট্রন গেইন যদি ইকুয়াল না হয়, অর্থাৎ ইলেকট্রিক্যাল নিউট্রালিটি যদি মেনটেন না করা যায়, তাহলে তো গ্যালভানিক সেল তৈরি হবে না। শুরুর দিকে আমরা শিখেছি এগুলো। তার মানে সেল তৈরি হতে গেলে ইলেকট্রন ট্রান্সফার বোথ ক্যাথোড অ্যানোড সেম হতে হবে, এবং সেটা আউট হয়ে যাবে। তারপরে এইখানে আমরা যেটা পাচ্ছি, আমরা দুটো রিয়াকশনকে যোগ করলাম, থার্ড একটা রিয়াকশন পেলাম, সেখানেও ইলেকট্রন রয়েছে। ইলেকট্রন যদি থেকে যায়, তাহলে এটা হাফ সেল রিয়াকশান, এটা ফুল সেল কমপ্লিট সেল রিয়াকশান নয়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই রকম যোগ বিয়োগ করতে পারবো না। কেন? আর একটা কারণ হচ্ছে এই স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল বা ইলেকট্রোড পোটেনশিয়াল, এগুলো হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি, একটু আগে বললাম। আর ইন্টেন্সিভ প্রপার্টি কখনোই অ্যাডিটিভ প্রপার্টি হয় না। আবার আমি রিপিট করছি,
ইন্টেনসিভ প্রপার্টি কখনোই অ্যাডিটিভ হয় না, তাই জন্য এরকম সরাসরি ওদেরকে যোগ করা যায় না। যোগ বিয়োগ আমরা তখনই করবো যখন ওটা আর ইলেকট্রন পোটেনশিয়ালি থাকবে না, সেল পোটেনশিয়ালে কনভার্ট হয়ে যাবে তখন। তাহলে আমরা লিখব যে এসআরপি বা E0 রেড বা E0 অক্সিডেশন পোটেনশিয়াল যাই বলো না কেন ইজ intensive property hence is not additive মানে যাদেরকে অ্যাড করা যায় না বা সাবস্ট্রাক্ট করা যায় না। তাহলে আমরা কি করে ওই E3 এর ভ্যালু বের করবো? যোগ করে তো হচ্ছে না, তাহলে আমাদেরকে যেটা করতে হবে দেখো, ইন্টেনসিভ প্রপার্টি যদি অ্যাডিটিভ না হয় তাহলে ডেফিনেটলি এক্সটেন্সিভ প্রপার্টি অ্যাডিটিভ হবে। এক্সটেন্সিভ প্রপার্টি E0 এর সঙ্গে রিলেটেড হচ্ছে ডেল্টা জি, ঠিক আছে? তাহলে ডেল্টা জি 0 ইজ অ্যান এক্সটেন্সিভ প্রপার্টি হেন্স অ্যাডিটিভ, অর্থাৎ যোগ বিয়োগ করা যায়। এইবার তাহলে এই যে পার্টিকুলার রিয়াকশানে আমার এসআরবি ভ্যালু E01, সেই রিয়াকশানে আমি তো এটাও ধরে নিতে পারি যে এই রিয়াকশানের গিবস ফ্রি এনার্জি চেঞ্জ হচ্ছে ডেল্টা G01 আর এটার ডেল্টা G02 আর এটার ডেল্টা G03। এইবার আমি বলতে পারবো যে যেহেতু এক্সটেন্সিভ প্রপার্টিটা অ্যাডিটিভ, তাই আমি ডেল্টা G03 দিস ইকুয়াল টু এটা প্লাস এইটা আমি বলতে পারবো। তাহলে বলতে যদি পারি তাহলে লিখে নিই আগে, ঠিক আছে? তাহলে ডেল্টা G03 দিস ইকুয়াল টু ডেল্টা G01 ডেল্টা G02। প্লাস কেন দিলাম? কারণ দুটো ইকুয়েশনকে আমি যোগ করেছি, যদি এই দুটো ইকুয়েশনকে বিয়োগ করে এটা পেতাম তাহলে এখানে মাইনাস সাইন দিতাম। তাহলে এটা দেখো কী হবে, মাইনাস NF E0 না? তাহলে এখানে ধরো এই ইলেকট্রনটায় এখন আমি যে এক্সাম্পলটা দিয়েছি সেখানে দুটো ইকুয়েশনে ইলেকট্রন ট্রান্সফার একটা হয়েছে, হ্যাঁ, একটা ইলেকট্রন। তা আমি এখানে 1 লিখবো না, আমি এখানে মাইনাস এনটাই রাখবো, ঠিক আছে? আমি একটা জেনারেল ফর্মুলা ডিরাইভ করতে চাইছি, N1F E01, এখানে N3F আর N2F, মানে মাইনাস হবে এটা N2F E02। এই যদি ফর্মুলা হয়, মানে যদি আমরা লিখতে পারি, তাহলে এবার আমরা এখান থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এখানে দেখো কি কমন গেল, F কমন চলে গেল না, আর এখানে F কেটে গেল, তাহলে মাইনাস N3 E0 ইকুয়াল টু মাইনাস N1 মাইনাস N2 E02। এইবার এটা কমন চলে গেলে মাইনাসটা চলে গেল, মাইনাস আর এইদিকে মাইনাস আউট হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে E03 ইকুয়াল টু N1 E10 N2 E20 ডিভাইডেড বাই N3, ঠিক আছে? আমি এখানে যে রিয়াকশানটা মুছে দিলাম একটু আগে, সেখানে তুমি দেখো যে দুটো ইকুয়েশন আমরা যোগ করেছি সেই দুটো ইকুয়েশনের প্রথমটাতে একটা ইলেকট্রন ছিল, সেকেন্ডটাতে আরেকটা ইলেকট্রন ছিল, তাই জন্য ফাইনাল ইকুয়েশনটাতে দুটো ইলেকট্রন হয়েছিল। অর্থাৎ এই যে N3 ভ্যালু, এটা হচ্ছে অ্যাকচুয়ালি N1 আর N2 যোগফল। তাহলে আমরা এখান থেকে আরেকটা যেটা লিখব, ফাইনাল যে ফর্মটা আমরা লিখব সেটা হচ্ছে N1 E10 N2 E20 ডিভাইডেড বাই N1 প্লাস N2, ঠিক আছে? এই যে ফাইনাল ফর্মটা পেলাম, এইটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট এবং এইটা মনে রাখতে হবে, এইটা মনে রেখে আমাদের প্রবলেম সলভ করতে হবে। এখন এই যে টোটাল যে ডেরিভেশনটা আমি করলাম, ডেরিভেশন তোমাদের নিশ্চয়ই পরীক্ষায় কেউ লিখতে দেবে না, কিন্তু বিষয়টা জানতে হবে যে হঠাৎ করে এই ফর্মুলা কোথা থেকে চলে এলো, তাই না? তা না হলে তো মুখস্থ করে তো ফর্মুলা লেখা আর অঙ্ক করা তো করাই যায়, কিন্তু আমাদের টার্গেট তো শুধু সেটা নয়, আমাদের টার্গেট হচ্ছে ব্যাপারটাকে শেখা এবং বোঝা, রাইট? আচ্ছা, আমি দুটো ইকুয়েশন যোগ করে এটা পেয়েছিলাম, থার্ড ইকুয়েশন পেয়েছিলাম, তাই জন্য ফর্মুলাটা এরকম হলো। যদি কখনো এরকম হয় দুটো ইকুয়েশনকে বিয়োগ করে ফার্স্ট থেকে সেকেন্ড ইকুয়েশনটা বিয়োগ করলে থার্ড ইকুয়েশন পেলাম, সেক্ষেত্রে এই দুটো প্লাস সাইনটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আমি কী লিখব? এখানে আমি লিখব যে when reaction 3 is sum of reaction 1 and 2, তখন হচ্ছে এই ফর্মুলা,
ঠিক আছে। আর অন্য ফর্মটাও লিখে রাখো, সেটা হচ্ছে যে E03 ইকুয়াল টু N1 E10 মাইনাস N2 E20 ডিভাইডেড বাই N1 মাইনাস N2। এইটা হবে কখন? when reaction 3 is obtained by subtracting equation 2 from equation 1। equation 2 থেকে যখন equation 1 কে equation 1 থেকে যখন equation 2 কে বিয়োগ করলাম তখন দিস ইজ দ্য ফর্মুলা। ঠিক আছে, এবার দেখো প্রবলেমগুলো কিরকম করে আসে এখান থেকে। দেখো প্রথম প্রবলেমটা আমি একটাই প্রবলেম লিখেছি কিন্তু তিনভাবে। এটা হচ্ছে প্রবলেম, অথবা এটা অথবা এটা। কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজ বিভিন্ন রকম হতে পারে। প্রথমটা যেটা দেওয়া আছে দেখো কী বলছে, AU3+ থেকে AU+ কনভার্ট করেছে, করতে গেলে এত ভোল্ট, ঠিক আছে, পোটেনশিয়াল লাগে। এটা হচ্ছে দেখো রিয়াকশান দেওয়া আছে, সুতরাং এইটা হচ্ছে রিডাকশান পোটেনশিয়ালের ভ্যালু। ইনফ্যাক্ট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশান পোটেনশিয়ালের ভ্যালু। আবার AU+ থেকে AU তৈরি হয়েছে, তখন SRP ভ্যালু হচ্ছে 1.7। এইবার কোয়েশ্চেনটা হচ্ছে যে AU3+ থেকে যদি ডাইরেক্ট আমি AU বানাই তাহলে তার SRP ভ্যালু মানে E0 রিডাকশান কত। এখানে যদিও রিডাকশান লেখা নেই, স্টিল এখানে এই পার্টিকুলার এইটা একটা ডায়াগ্রাম, এই পার্টিকুলার ডায়াগ্রামে যে ভ্যালুগুলো আমরা ইউজ করি সেগুলো সবই হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশান পোটেনশিয়াল অ্যাকর্ডিং টু IUPAC কনভেনশন। এইবার কথা হচ্ছে যে এইভাবে যে এই যে অ্যারো দিয়ে আমি লিখেছি, দেখো একটাই পার্টিকুলার এলিমেন্ট গোল্ড, সেটা বিভিন্ন অক্সিডেশন নাম্বারে আছে। এখানে গোল্ড হচ্ছে 0 স্টেটে আছে, এখানে গোল্ড +1 স্টেটে আছে, এবং এখানে অবভিয়াসলি গোল্ড +3 স্টেটে আছে। অর্থাৎ এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটাতে একটা পার্টিকুলার একটা এলিমেন্ট মৌলিক পদার্থ, সে বিভিন্ন অক্সিডেশন নাম্বারে থাকবে। সুতরাং এই ডায়াগ্রামটা আমি তাদের ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে পারবো যে সমস্ত এলিমেন্ট ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার শো করে। ইনফ্যাক্ট আমরা আগের এক্সাম্পলটাও তাই করলাম, কিউপ্রিক, কিউপ্রাস এবং কপার, তিনটে ডিফারেন্ট অক্সিডেশন নাম্বার ছিল কপারের। এইভাবে যে রিপ্রেজেন্ট করাটা অ্যারো সাইন দিয়ে এইটাকেই আমরা বলি ল্যাটিমার ডায়াগ্রাম। ল্যাটিমার একজন সায়েন্টিস্টের নাম, তিনি প্রথমে ডায়াগ্রামেটিক্যালি এইভাবে এই রিলেশনটা এইভাবে দেখিয়েছিলেন যাতে করে এদেরকে মনে রাখতে আমাদের সুবিধা হয়। এবং এই যে ফর্মুলাটা আমরা ডিরাইভ করলাম আগে, সেই ফর্মুলাটা এই ডায়াগ্রামটাকে এক্সপ্লেন করার জন্যই অ্যাকচুয়ালি এসেছিল আর কি। এখন এইভাবে কোয়েশ্চেনটা দিতে পারে, অথবা দেখো দুটো রিয়াকশান দিয়ে দিয়েছে, এটা আর এটা, তাদের E0 রিডাকশান ভ্যালু দিয়েছে আর বলেছে এটা বের করতে। আমরা যেভাবে ডিরাইভ করলাম ফর্মুলাটা সেই রকম প্যাটার্নে কোয়েশ্চেনটা দিয়েছে। আদারওয়াইজ এরকমও থাকতে পারে যে ক্যালকুলেট SRP অফ একটা সিস্টেম দিয়ে দিয়েছে হাফ সেল, তার SRP বের করতে বলেছে যখন আরও দুটো হাফ সেলের ভ্যালু দেওয়া আছে। এবার এই যে দুটো হাফ সেল দেখো এইখানে আর এইখানে কিছু কমন জিনিস আছে, মানে এই দুটোর মধ্যে এই যে দুটো স্টেট 3+ আর 0, একটা স্টেট এখানে থাকবে আর একটা স্টেট এখানে অবশ্যই থাকবে। দেখো 3+ স্টেটটা এখানে আছে আর 0 স্টেটটা এখানে আছে, সুতরাং এই দুটোকে কম্বাইন করে আমি এইখানে আসতে পারবো। ঠিক আছে, তো বিভিন্নভাবে কোয়েশ্চেনটা আসে, তোমরা কোয়েশ্চেনটা লিখে নাও, তিনটে কোয়েশ্চেনই লিখে নাও পরপর। আমি এবার কীভাবে করতে হয় দেখাচ্ছি। তো আমরা তো অলরেডি ফর্মুলা জেনে গেছি। দেখো আমি মুছে দিলাম যে জায়গাটা, তোমরা বুঝতেই পারছো যে দুটো ভ্যালু দেওয়া আছে এই দুটোকে যোগ করলে আমি এটা পাবো, থার্ডটা পাবো। এখন এই ডায়াগ্রাম দেখে আমি কী করে বুঝবো যে যোগ করতে হবে? ন্যাচারালি AU থেকে এইটুকু আসলাম 1.4, আর এখান থেকে এইটুকু আসলাম 1.7, তাহলে এইখান থেকে এইটুকু যেতে গেলে তাহলে কি যোগ করতে হবে? তো তাহলে যোগের ফর্মুলা কী ছিল? যোগের ফর্মুলা ছিল E3 ইকুয়াল টু N1 E10 প্লাস N2 E20 N1 প্লাস N2। এইখানে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে এই N1 আর N2টা ক্যালকুলেট করা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এই পার্টিকুলার প্রবলেমটাতে কোনো সমস্যা হবে না। এখানে +3 থেকে +1 হচ্ছে মানে দুটো ইলেকট্রন ট্রান্সফার, ঠিক আছে? তাহলে আমার এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 1, 3। এবার এখানে দেখো 2 ইন্টু এই ভ্যালুটা 1.4 প্লাস 1 ইন্টু 1.7, তাহলে 2.8 1.7 3, তাহলে
হয়ে গেল আমার 1.5 ভোল্ট। সো দিস ইজ দ্য আনসার। ঠিক আছে, একদম সিম্পল, শুধু ফর্মুলা মনে রাখতে হবে, ঠিকঠাক করে পুট করতে হবে। এবার দেখো এই প্রবলেমেই N1 N2 ক্যালকুলেশনটা একটু অন্যরকম হবে, আমি নেক্সট প্রবলেমটা দেখাচ্ছি। দেখো দেখো এই প্রবলেমটাতে কী হচ্ছে, MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস এইটার ভ্যালু দিয়েছে 1.51, আর MnO2 থেকে Mn2 প্লাস দিয়েছে এটা, বের করতে হবে এটা। তাহলে ডেফিনেটলি এইটার থেকে যদি আমি এইটা বিয়োগ করে দিই তাহলে এইটুকু পেয়ে যাবো। সুতরাং এখানে দুটো রিয়াকশান আমি পাচ্ছি, একটা রিয়াকশান থেকে আরেকটা রিয়াকশান বিয়োগ করে। ঠিক আছে, এইটা হচ্ছে সিস্টেম। এবার এই রিয়াকশানটা অন্য কীভাবে আসতে পারতো, দেখো অন্য যেভাবে রিয়াকশানটা আসতে পারতো সেটা হচ্ছে এরকম দেওয়া থাকলো তোমার যে MnO4 মাইনাস থেকে এখান থেকে MnO2 তৈরি হচ্ছে, প্লাস কিছু ইলেকট্রন থাকবে, আর আমরা রেডক্স চ্যাপ্টারে যেরকমভাবে ব্যালেন্স করেছি সেইভাবে ব্যালেন্স করে তোমাকে ইকুয়েশানটা দেওয়া থাকবে। ঠিক আছে, এইবার কতগুলো ইলেকট্রন সেটা যদি এখানে দেওয়া থাকে, মানে ইকুয়েশান যদি দেওয়া থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, এই N1 N2 আমি জেনে গেলাম, ফর্মুলায় বসে গেলাম। কিন্তু যদি দেওয়া না থাকে, যদি এই ফর্মে থাকে, তাহলে কি করব? তাহলে যেটা হবে, দেখো এমনিতে নর্মালি আমি কিছু বুঝতে পারছি না, মানে এরকম হচ্ছে যে এখানে -1 থেকে এখানে 0, মানে একটা ইলেকট্রন ট্রান্সফার, ব্যাপারটা ওরকম নয়। আমি একটু আগে কি বললাম যে ল্যাটিমান ডায়াগ্রাম হচ্ছে এমন একটা ডায়াগ্রাম যেখানে একটা এলিমেন্ট, একটা সিঙ্গেল এলিমেন্ট, সে বিভিন্ন অক্সিডেশন নাম্বারে আছে। এবার তার সেই বিভিন্ন অক্সিডেশন নাম্বার একটা থেকে আরেকটাতে যেতে গেলে তা কতটা আমার পোটেনশিয়াল দিতে হবে, তার ডায়াগ্রাম হচ্ছে এটা। তাহলে এইখানে সেই পার্টিকুলার এলিমেন্ট কোনটা, সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ। আমরা সবাই জানি যে MnO4 মাইনাসে Mn+7 স্টেটে থাকে। যদি না জানি তাহলে ক্লাস 11 রেডক্স চ্যাপ্টার একটু পড়ে নিতে হবে কীভাবে অক্সিজেন নাম্বার বের করে। এক্স ধরে নিয়ে এটা x প্লাস 4 × -2 ইকুয়াল টু -1, অক্সিজেনে -2 হয়, সুতরাং এখান থেকে 7 বেরোবে, এখানে এটা বেরোবে +4, আর এটা তো +2 বোঝাই যাচ্ছে, আয়ন থাকলে বোঝাই যাচ্ছে, যদি সিঙ্গেল এলিমেন্টের আয়ন হয় তাহলে বোঝাই যাচ্ছে, আদারওয়াইজ কিন্তু বুঝতে পারা মুশকিল, সেক্ষেত্রে অক্সিডেশন নাম্বার বের করে নেব। তাহলে এইবার আমি বলতে পারবো যে +7 থেকে +4 স্টেটে আসছে, মানে 3টে ইলেকট্রন গেইন করছে, মানে এটা অ্যাকচুয়ালি 3 ইলেকট্রন হবে। আর প্লাস এখানে অক্সিজেন ব্যালেন্স করার জন্য এখানে জল টল দিয়ে H+H+ দিয়ে করতে হয়, ওই সব দিকে আমি আর যাচ্ছি না, দরকার নেই, যে যদি ফালতু ওগুলো করে লাভ নেই। তাহলে এবার আমাদের ফর্মুলা এখানে হবে, দেখো এই যে E3, এটা আমরা পেলাম কী করে, E1 আর E1 থেকে E2 বিয়োগ করলাম, তাহলে এই যে এটা যদি E1 হয়, ঠিক আছে, তাহলে এইখানটার জন্য N কত আমি এখানে লিখে দিচ্ছি। এখানে N হচ্ছে কত, 3, 7 থেকে 4 গেছে মানে 3, 4 থেকে 2-তে যাচ্ছে মানে 2, আর এখানে 7 থেকে 2-তে গেছে মানে 5। ঠিক আছে, তাহলে এটাকে আমি 1 ধরছি, এটাকে 1 ধরছি, আর এইটাকে 2 ধরছি। তাহলে N1 × E10 মাইনাস, আবার মাইনাস হচ্ছে N2 × E20, এবার N1 - N2 মানে 5 - 2, দেখো 5 - 2 করলে তো 3 চলেই আসছে, তাই না? তাহলে 3, আর 3টা এমনি করে বের করে নিতে পারবো, বা 5 - 2 করলেও একই ব্যাপার। তাহলে কত হচ্ছে দেখো, এইটা আর কত হচ্ছে কে জানে, এটা কি করলাম, আচ্ছা 2 পয়েন্ট, তাহলে 9, 0, 5.09/3, তার মানে 3, 6, 18, 29, এই 1.69টাই কিছু একটা হবে, 1, 3, 6, 18, 3, 9, 27, এই 1.69 বা 1.7 ভোল্টের কাছাকাছি একটা আনসার হবে। বোঝা গেল আশা করি। পরেরগুলো দেখো, নেক্সট অঙ্কটা না 4টে পার্ট আছে। এই অঙ্কটা করলে আমরা এখান থেকে অনেক কিছু নতুন ইনফরমেশান বা নতুন ধরনের অঙ্ক শিখতে পারছি। প্রথমটা দেখো, E0 Mn2 + Mn দিয়েছে, Mn3 + Mn2 দিয়েছে, আর বলেছে Mn3 + Mn বের করতে, মানে ওই ল্যাটিমান ডায়াগ্রাম টাইপ। আমরা দুভাবে করতে পারি, এক হচ্ছে এই E0 Mn2 + Mn, মানে আমি রিয়াকশানটা লিখতে পারি Mn2 + 2 ইলেকট্রন অ্যারো দিয়ে Mn। আমরা রিয়াকশানের দিকে যাব না, আমরা এটাকে ডায়াগ্রামেটিক্যালি ফর্মে করবো, তাহলে তাড়াতাড়ি হবে। তো দেখো কী বলছে, আচ্ছা আমি এখানটা লিখছি, Mn2 থেকে Mn করেছে -1.2 ভোল্ট, আর Mn3 থেকে Mn2 2+ হচ্ছে 1.5 ভোল্ট, এটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে,
এখানে দেখো এই সিম্পল খালি এলিমেন্ট আছে, এখানে আর কিছু নেই, তাহলে এখান থেকে খুবই সহজে আমরা এনটা বের করে ফেলতে পারি 1, আর এখানে হচ্ছে এনটা 2। তার মানে এই দুটোকে যোগ করলে আমরা এখান থেকে এখানে চলে যেতে পারবো, যেটা চেয়েছে ওখানে 0mn3 + mn। তাহলে সেই যোগ করলে কত হচ্ছে দেখো ভ্যালু 0, এটা ইন্টু 1 মানে 1.5 প্লাস মাইনাস সাইন মাইনাস হয়ে যাবে, মাইনাস এটা ইন্টু 2, তাহলে -2 × 1.2, তাই তো, /3। এটা হচ্ছে 2.4 মানে 15 আর 24 মানে 9, তাহলে -0.3 ভোল্ট। তাহলে এটা কত বেরিয়ে গেল আমাদের? -0.3 ভোল্ট। ঠিক আছে। আচ্ছা, একই রকমভাবে দেখো বিয়েরটাও আছে। বিয়েরটা কী বলছে দেখো, এফি 3+ থেকে 2+ দিয়েছে, মানে আমি আবারও ডায়াগ্রামটা আঁকি। ডায়াগ্রামটা আঁকলে খুব ব্যাপারটা তাড়াতাড়ি বোঝা যায় আর কি। 0.77, আর ইকুয়েশান দিয়ে করলে একটু গন্ডগোল হয়, একটু দেরি হয়। আর এখান থেকে এফি হয়েছে, এটা হচ্ছে -0.44। এবার বের করতে হবে এফি থেকে এফি 3+ থেকে এফি বের করতে হবে। তাহলে আবারও আমরা এই দুটোকে যোগ করব। এখানে দেখো এনের ভ্যালু কত 1, আর এখানে এনের ভ্যালু কত 2। তাহলে আবার ওই ফর্মুলায় ফেলে দিই। তাহলে এটা মুছছি। তাহলে 0.77 × 1 প্লাস -0.44 × 2/3, তাহলে এটা 8 হয়ে গেল, মানে -0.11/3। 036 ভোল্ট। ঠিক আছে, তাহলে এটা -0.036 ভোল্ট হয়ে গেল। দুটো আলাদা অঙ্ক ছিল অ্যাকচুয়ালি, যাই হোক। এবার এই দুটোকে এবার রিলেট করেছে থার্ড অঙ্কে। দেখো থার্ডে বলছে যে হুইচ ওয়ান বিটুইন mn অ্যান্ড এফি হ্যাজ হায়ার টেন্ডেন্সি টু গেট অক্সিডাইজড টু +2 স্টেট। mn এবং এফির মধ্যে কে তাড়াতাড়ি +2 স্টেটে অক্সিডাইজড হবে। +2 স্টেটে মানে +2 চলে গেল আর দুটো ইলেকট্রন ছেড়ে দেবে। তেমনি এফিও যদি +2 স্টেটে যায়, ফেরাস তৈরি হয়ে গেল, দুটো ইলেকট্রন ছেড়ে দেবে। কোন রিয়াকশানটা তাড়াতাড়ি হবে? হায়ার টেন্ডেন্সি মানে কে তাড়াতাড়ি অক্সিডাইজড হবে। এবার যারা তাড়াতাড়ি অক্সিডাইজড হয় নিজেরা, তারা অন্যকে কী করে? রিডিউস করে। সুতরাং তারা খুব ভালো রিডিউসিং এজেন্ট হয়। আর ভালো রিডিউসিং এজেন্ট হওয়ার কন্ডিশন কি? এসআরপি ভ্যালু কম হতে হবে। হ্যাঁ, আমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজে এই সমস্ত পড়েছি অলরেডি। তাহলে যার এসআরপি ভ্যালু কম, সে খুব তাড়াতাড়ি অক্সিডাইজড হবে এবং অন্যকে খুব তাড়াতাড়ি রিডিউস করতে পারবে। তাহলে কম ভ্যালু কার দেখো এবার, -0.03 আর -0.3। তাহলে এর ভ্যালু কম, mn এর ভ্যালু কম, তাহলে mn তাড়াতাড়ি কী হবে? +2 স্টেটে যাবে। তাহলে আমাদের আনসার কী হবে? যে সিস্টেম বা হাফ সেল লিখেই দিই একটু, কারণটা তাহলে মনে থাকবে পরে। হাফ সেল হ্যাভিং লোয়ার এসআরপি ভ্যালু, মুছি, lower SRP value has higher tendency to get oxidized by বাই লাগবে না, এটুকুই থাক, এটা ব্র্যাকেটে লিখে দিই, বাই রিডিউসিং আদার। যার এসআরপি কম সে হায়ার টেন্ডেন্সি। তাহলে mn2+ হবে আমাদের সি এর আনসার। সি এর আনসার হয়ে গেল, সরি mn2+ না, সি এর আনসার হবে mn মেটালিক mn ওর +2 স্টেটে যাওয়ার টেন্ডেন্সি বেশি। পরেরটা দেখো, হুইচ ওয়ান বিটুইন mn2+ অ্যান্ড Fe2+ হ্যাজ হায়ার টেন্ডেন্সি টু গেট অক্সিডাইজ, আবারও গেট অক্সিডাইজড, তার মানে আবারও যার ভ্যালু কম। ঠিক আছে, এবার কী ভ্যালু চেক করতে হবে? এবার এরা যেতে চাইছে mn2+ থেকে এ যেতে চাইছে mn3+-এ, তার মানে mn2+, 3+ এই ভ্যালুটা চেক করবো আমি, যেটা 1.5। আর এফির ক্ষেত্রে Fe2+, 3+ ভ্যালু, Fe2+, 3+ +0.77 ছিল বোধহয়, মুছে দিয়েছি, হ্যাঁ +0.77 ছিল। তাহলে এখান থেকে যদি Fe3+ হয় তাহলে +0.77, আর এটা হচ্ছে 1.5, তা কোনটা বেশি? এটা বেশি, এটা কম। তাহলে যার কম তার হবে হায়ার টেন্ডেন্সি,
তাহলে এবার Fe2+ তাড়াতাড়ি Fe3+ কনভার্ট হবে। ঠিক আছে, তাহলে প্রথমটার আনসার সি এর আনসার হচ্ছে আমাদের সি এর আনসার ছিল Mn, আর এটার আনসার হয়ে গেল আমাদের Fe2+। ঠিক আছে, এইবার দেখো এইখানে আর একটা মজার কথা বলি, ব্যাপারটা হচ্ছে আমরা ক্লাস 11-এ অ্যাটমিক স্ট্রাকচার পড়েছিলাম। অ্যাটমিক স্ট্রাকচারের সঙ্গে আমরা এই যে সি এবং ডি এইগুলোকে মেলাতে পারবো। দেখো কেমন, আমরা জানি যে ম্যাঙ্গানিজ হচ্ছে 25 মানে ওর ইলেকট্রন বিন্যাস কী হবে 3d5 4s2। ঠিক আছে, আর Fe26 ওর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d6 4s2। দেখো যখন 2+ কনভার্ট হচ্ছে তখন Mn তাড়াতাড়ি কনভার্ট হচ্ছে, Mn এর টেন্ডেন্সি বেশি। কেন? কারণ 2+ মানে এই 4s2 ইলেকট্রনগুলো বাইরে চলে যাবে, তাহলে পড়ে থাকবে কি 3d5 মানে হাফ ফিল্ড সাবশেল। হাফ ফিল্ড হলে খুব বেশি স্টেবল হয়, তাহলে যদি Mn দুটো ইলেকট্রন ছাড়তে পারে তাহলে সে একটা হাফ ফিল্ড মানে অনেক স্টেবল একটা জায়গায় চলে যাবে। সেইটা তো সিস্টেম সবসময় চাইবে না, যে কোনো সিস্টেম চায় স্টেবিলিটি পেতে, তাই জন্য এ যেহেতু খুব স্টেবল হয়ে যাবে তাই ও সঙ্গে সঙ্গে সেই প্রসেসটা চলে যাবে। whereas Fe-তে কী হবে, Fe যদি দুটো ইলেকট্রন চলে যায় ও তো 3d6 হচ্ছে, 3d6 তো হাফ ফিল্ড নয়, ফুল ফিল্ড নয়, একটা পার্শিয়ালি ফিল্ড বা আংশিক পূর্ণ একটা সাবশেল, ফলে ওর ঠিক আছে গেলেও হবে, দেরি করে গেলেও হবে, সমস্যা নেই। কিন্তু এ তো খুব স্টেবল হয়ে যাবে বলে ভাবছে, সুতরাং এ তাড়াতাড়ি সেখানে চলে যাওয়ার চেষ্টা করবে, তাহলে Fe-র এখানে টেন্ডেন্সি কম হয়ে গেল ফার্স্টটা সি এরটা। এবার ডি এরটায় দেখো, ডি এরটাতে এবার আমরা ডি এরটায় দেখলাম যে Fe2+ এর টেন্ডেন্সি বেশি Mn2+ থেকে। এইবার Fe2+ যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় এখান থেকে, তাহলে এইবারে কী হয়ে গেল, এই 3d5 হয়ে গেল। এইবার Fe2+ থেকে Fe3+ হওয়ার সময় যেহেতু ও কী বলবো হাফ ফিল্ড কনফিগারেশন পাচ্ছে, তাই জন্য এইবার তাড়া খুব বেশি থাকবে, খুব তাড়াতাড়ি এবারও 3d5-এ কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে গল্পটা যেটা আমরা আগে ক্লাস 11-এ শিখেছি, এখন E0 রিডাকশান ভ্যালু ওই আগের যে আমরা ব্যাখ্যাগুলো করেছিলাম থিওরিটিক্যালি, সেইগুলোকে এইবার প্র্যাকটিক্যালি বা কী বলবো এক্সপেরিমেন্টালি সাপোর্ট করছে। ঠিক আছে, দেখো অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা আজকে, ওই জন্য আমি কী করলাম এই 3টে কোয়েশ্চেন তোমাদেরকে দিলাম, তোমরা এগুলো বাড়িতে করবে। 5-এরটা দেখো দুটো ভ্যালু দেওয়া আছে, এই Sn4+ Sn বের করতে হবে, তাহলে কী করবো সিম্পলি এই দুটোকে যোগ করে দেবো, মানে এই দুটোকে ফর্মুলায় যোগ করে দেবো N1 E10+ ফর্মুলায় ফেলে। এই ক্ষেত্রে দেখো এখানে যেমন কি একটা দুটো হাফ সেলের যোগফল হচ্ছে এই হাফ সেলটা, তাই দুটো যোগ করেছি। কিন্তু এখানে যদি আমাকে MnO4- থেকে Mn2+ যেতে হয়, তাহলে এই একটা হাফ সেল, দুটো, তিনটে, চারটে, তো চারটে হাফ সেলকে যোগ করব, N1 E10+ N2 E20+ N3 E30, একই রকম ফর্মুলা। সুতরাং এই দুটো তোমরা বের করতে পারবে। আমি এটাকে নাম দিয়েছি E0A, এটা E0B, এরকম নাম দিয়েছি কেন, তাহলে এখানে আনসারটা লিখেছি, তাহলে তোমরা আনসারটা চেক করতে পারবে। আর এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটা কোনো একবার কয়েক বছর আগে যেই পরীক্ষা এসেছিলো। দেখো এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, কে ইকুইলিব্রিয়াম বের করতে বলছে। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করার ফর্মুলা কি N E0 সেল বাই 0.06, তার মানে সবার আগে আমাকে E0 সেল বের করতে হবে। E0 সেল বের করার জন্য E0 ক্যাথোড মাইনাস অ্যানোড করতে হবে। Cu2+ থেকে Cu+ হচ্ছে, মানে এটা রিডাকশান হচ্ছে, তাহলে ক্যাথোডের দেখো ভ্যালু দেওয়া আছে। অ্যানোড অর্থাৎ অ্যানোড হচ্ছে এরা তৈরি করবে IN, মানে ইন্ডিয়াম 3+2+। ইন্ডিয়াম 3+2+ এর ভ্যালু দেওয়া নেই, তার বদলে ইন্ডিয়াম 3+1+ আর 2+1+ দেওয়া আছে। তাহলে যদি আমাকে ইন্ডিয়াম 2+3+ বের করতে হয়, তাহলে এই দুটোকে আমাকে ওই ফর্মুলায় নিয়ে যেতে হবে, ল্যাটিমার ডায়াগ্রামের ফর্মুলায় N1 E10+ N2 E20, প্লাস বা মাইনাস যেটা হবে সেটা দেখে নিতে হবে। দেখে নিয়ে আগে আমার এই অ্যানোডের E0 অ্যানোড বের করতে হবে, তারপরে E0 সেল বের করবো, E0 সেল এটা আসবে আনসার, আর ফাইনালি KEQ এর ভ্যালু আসবে 10⁻13। ঠিক আছে, এগুলো চেষ্টা করো বাড়িতে, আরও এরকম অনেক প্রবলেম বই থেকে নিয়ে চেষ্টা করো খুঁজে বের করার। আশা করি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালোই লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং ভিডিওটা শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো। আজকে এইটুকুই, টাটা।